Hello, 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 ladies and gentlemen. Welcome back to another live class, and this is the last class on nodal analysis. Previous we take the basic class on nodal analysis, and today we'll finally discuss on nodal analysis. Please, who are interested, please join with us, and at first, then we'll start our journey. I think everyone is well. I am also well. Today's weather is very well. Please join with us. Okay, hello. হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Everyone hear me? Everyone hear me, please. যদি শুনতে পাও একটু আমাকে ওকে লেখো, আর পরিষ্কার আছে কিনা সবকিছু এটাও একটু আমাকে বলো। একটু ওকে লেখো যদি সবকিছু ঠিক থাকে। ওকে, আজকের ক্লাস তোমাদের আরো মোর এনজয়েবল হবে। এবং গতদিন তো আসলে তোমরা প্রথম নোডাল অ্যানালাইসিস শিখছো, অনেকের কাছে প্রথম কেমন মানে শেষে অনেকে বুঝেছো, ক্লিয়ার লিখছিলা। যাই হোক, আজকে 2 মাস ক্লিয়ার হয়ে যাবা আর কি, ঠিক আছে? তো যাই হোক, সবাই যুক্ত হও, দ্রুত যুক্ত হবা, আমি শুরু করবো আর কি। আমি আজকে ধারকের পর একটু রোধেও নোডাল অ্যানালাইসিস তোমাদেরকে দেখাবো, চলতরিতেও দেখাবো, স্থির তরিতের পর। আমি একটু অঙ্কটা নিয়ে নিই। এমন একটা অঙ্ক নেবো, এটা শেখা মানে তোমার এই রিলেটেড সব হয়ে যাবে। এটা একদমই বড় টাইপের নেবো, তোমার লেভেলে এর চাইতে আর দরকার হবে না, অনার্স হয়ে যাবে অনেক দূর। সরি, আমি একটু ডাস্টারটা ব্যবহার করি। তোমরা একটু পরে তুলো, আমি আগে ড্রয়িং করে নিই। আরো একটা লুপ আছে, একটু বড়ই করতেছি, এবং এর ভিতর হচ্ছে অনেক বেসিক পাবা ধীরে ধীরে। আমি আবারও বলছি, এটা একটা চ্যাপ্টারের অঙ্ক না, বা এরকম না যে শুধুমাত্র ধারক পড়ে। এখানে তোমাকে ওভারঅল মিলে এমনকি 9-10 জ্ঞানও লাগবে আর কি। সব মিলাই আমরা শুরু করব। দুইটা সমান দাগ এগুলো ক্যাপাসিটর, আর এই যে বড় ছোট দাগ এগুলো হচ্ছে তোমার ব্যাটারি। দিস ব্যাটারি 10 ভোল্ট, দিস ব্যাটারি 5 ভোল্ট, দিস ইজ আর 10 ভোল্ট, and this capacitor are 2 microfarad, this is our 4 microfarad, 4 microfarad, this is also 4 microfarad, and this is our 2 microfarad, and this is our 4 microfarad. Okay, this is our 4 microfarad. I don't know it, maybe data গুলো এটা 2 2 4 4 4 10 10। ওকে, মোটামুটি তো ঠিক আছে। লেট নাও স্টার্ট, আমি শুরু করছি আর কি, তারপর আমরা ক্যালকুলেশন করে দেখবো আর কি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো কাইন্ড আগে শোনো, এখানে আমাদের কি কোশ্চেন চেয়েছে একটু ধীরে ধীরে সবাই বুঝবে, এবং আমি আজকে আরো কিছু জিনিস ক্লিয়ার করে দেবো তোমাদের, এবং তোমাদের ভালো লাগবে, কথাগুলো শুনতে থাকবে আর কি। যারা যুক্ত আছো কথাগুলো সবাই শোনো। ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা সচরাচর এরকম একটা লুপ নিয়ে কাজ করি,
সচরাচর ধারকের সার্কিটগুলো, কিন্তু এখানে একটা দুইটা তিনটা লুপ আছে দেখতে, মানে আমি ইন জেনারেল আরও লুপ আছে, চারটা পাঁচটা লুপ আছে সেটা কথা না, আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এরকম তিনটে খণ্ডযুক্ত হয়ে এই সার্কিটটা তৈরি করছে। আমাদের এখানে যে কোশ্চিনটা, আসলে কোশ্চিনটা কি তোমাকে আগে বুঝতে হবে যে দেখো আমরা তখন ধারক পড়ি আর চলতরিৎ পড়ি, স্থির ধারক এবং ওইদিকে রোধের সার্কিট। সার্কিটে আমরা কি বের করি, রোধ সার্কিটে আমরা যে জিনিসগুলো দেখো এর বাইরে তোমরা কিছু বের করে নি, হয় কারেন্ট বের করতে বলতো, হয় ভোল্টেজ বের করতে বলতো, অথবা তুল্য রোধ বের করতে বলতো। এই তিনটা তোমরা যখন চলতরিৎ পড়ছো, ঠিক একইভাবে ধারকের সার্কিটে খালি আই এর জায়গাটা কিউ হয়ে যাবে, বুঝছো, ভি এর জায়গাটা ভি থাকবে, আর এর জায়গায় খালি সি চলে আসবে। তাহলে ধারকের সার্কিট যদি আমাদেরকে দেয়, তাহলে আমাদেরকে হয় ক্যাপাসিটেন্স বের করতে বলবে, তুল্য ধারকত্ব কত, অথবা আমাদেরকে যেটা বের করতে বলতে পারে যে কোনো একটা বিশেষ নোডের, এখন তো বুঝেই গেছো, আমাদের নোডের ভোল্টেজ বের করতে দিতে পারে যে এই পয়েন্টের ভোল্টেজ কত, এই পয়েন্টের সবচেয়ে টাফ কোশ্চেন। অথবা যেটা বলতে পারে যে এই ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, তাহলে হয় বিভব অথবা বিভব পার্থক্য, অথবা তুল্য ধারকত্ব, অথবা যেটা বলতে পারে কোনো একটা স্পেসিফিক ধারকের কাজ হচ্ছে চার্জ স্টোর করা, যে কতটুক চার্জ স্টোর করেছে কোনো একটা স্পেসিফিক ধারক, সেটা আমাদের কাছে জানতে চাইতে পারে এর ভিতর। তবে এই মুহূর্তে আমি তোমাদের কাছে যে কোশ্চেনটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা ধারকের আলাদা আলাদা করে চার্জ বের করো। আর এখানে একটা কথা বলি ভাই, তোমরা এই সূত্রটা সবাই জানো, সি ইকাল টু কিউ বাই ভি। দেখো আমি যদি এখানে তিনটে রাশি, আমরা যদি যে কোনো দুইটা চলক জানি তাহলে কিন্তু আরেকটা পেয়ে যাব। যদি কিউ ভি জানো তাহলে সি জানতে পারবে, কোনো একটা ধারক কতটুক চার্জ স্টোর করছে তার দুই প্রান্তের ভোল্টেজ কত জানলে আমরা ধারকত্ব জানতে পারবো। আমরা যদি কোনো ধারকের ধারকত্ব জানি, ধারকের দুই প্রান্তের ভোল্টেজ জানি, তাহলে চার্জ জানতে পারবো ওই দুটো গুণ করলে। উল্টা কথাও প্রযোজ্য, চার্জ আর ধারকত্ব জানলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত সেটাও জানতে পারবো। তো আলটিমেটলি আমাদের ব্যাপারিক তিনটে সি কিউ ভি যদি দুইটা জানা থাকে তাহলে আরেকটা জানতে পারবো। তো এই মুহূর্তে আমি তোমাদের কাছে যে কোশ্চেনটা জানতে চাচ্ছি, প্রত্যেকটা ধারকের দুই প্রান্তে ধারকত্ব তো দেয়াই আছে, প্রত্যেকটা ধারকে সঞ্চিত চার্জ, তাহলে আমি কিন্তু ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে যাব। বা উল্টা কথাটাও প্রযোজ্য, যদি দুই প্রান্তের বিভব পার্থক্যগুলো আমরা কোনোভাবে আইডেন্টিফাই করতে পারি তাহলে এই ধারকগুলোর চার্জ জানতে পারবো। আবার দুই প্রান্তের বিভব পার্থক্য জানতে হলে এর দুই প্রান্তের ভোল্টেজ জানা লাগবে, তাহলে বিয়োগ করলেই বিভব পার্থক্য পাবো। আমি আবার বলছি, কথাটা শুনো, আমার দরকার চার্জ বের করতে বলছে। এই কোশ্চেন হচ্ছে যে প্রত্যেকটি ধারকের চার্জ নির্ণয় করো, এটা আমাদের কোশ্চেন। যেহেতু ব্যাটারির সাথে যুক্ত আছে, এটা সোর্সের সাথে যুক্ত আছে, সুতরাং এটা চার্জ দিতে হবে, চার্জ নির্ণয় করো, এটা আমাদের কোশ্চেন। এখন ফ্যাক্টরটা এখানে আমাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে আমি আবার বলছি, চার্জ জানতে গেলে আমার ধারকত্ব জানা আছে, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য জানতে হবে। দুই প্রান্তের বিভব পার্থক্য জানতে গেলে আমাকে প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ আলাদা আলাদা করে জানা প্রয়োজন। এবার আসো, এটা আমরা কোনো সাধারণ প্রসিডিউরে করতে গেলে অনেক টাফ হবে। হ্যাঁ, এটা আরেকভাবেও করা যাবে, বুঝছো, হয় নোডাল অ্যানালাইসিস দিয়ে, কেসিএল দিয়ে অথবা কেভিএল দিয়ে, এটা লুপ অ্যানালাইসিস করেও করা যাবে। কিন্তু লুপের চাইতে নোডাল, যেহেতু আমি নোডাল এখন শেখাচ্ছি, এই সেম জিনিসগুলো কেভিএল দিয়ে করা যাবে। আপাতত আমি কেভিএলে নিয়ে যাচ্ছি না তোমাদেরকে, কখনো দেখা হলে আবার শেখাবো। একটা শিখো আগে, একটা ভালো করে শিখো। নোডাল অ্যানালাইসিস দিয়ে করলে এটা টু মাস ইজিস্ট হয়ে যাবে, টু মাস ইজি হয়ে যাবে। তো লেট নাও স্টার্ট। আমি তোমাদের সাথে যে কথাটা বলবো, প্রথম কাজ তোমাদেরকে বলছিলাম, নোডাল অ্যানালাইসিসের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, নোটগুলোকে আইডেন্টিফাই করে আমাকে নন রেফারেন্স নোড আর রেফারেন্স নোডটাকে মেইনলি আসলে রেফারেন্স নোড লাগবে, বুঝছো। তা আসো, রেফারেন্স নোড সম্বন্ধে বলছিলাম তোমাদেরকে গতদিন, যে বিন্দুতে একাধিক ইলেকট্রিক্যাল এলিমেন্ট যুক্ত থাকে। তো দেখো সেভাবে যদি চিন্তা করি, এই পয়েন্টটার দিকে তাকাও তো, এই পয়েন্টের একটা এই ব্রাঞ্চটা এই ধারকের সাথে যুক্ত, এই ব্রাঞ্চটা এই ব্যাটারির সাথে যুক্ত, এই ব্রাঞ্চটা তাহলে দেখতে পাচ্ছি এখানে তিনজনের সাথে যুক্ত, দুটা ধারকের সাথে একটা ব্যাটারির সাথে। তাহলে এটাও কিন্তু একটি ইসেনশিয়াল নোড গতদিন তোমার বলছিলাম। এবার আসো, ইসেনশিয়াল নোডগুলোই কেবলমাত্র রেফারেন্স বা নন রেফারেন্স হতে পারে। এই ক্ষেত্রেও তাই, দেখো এই ক্ষেত্রেও দেখো একটা দুইটা তিনজনের সাথে, এটাও দেখো একটা দুইটা তিনটার সাথে যুক্ত, এটার ক্ষেত্রেও দেখো একটা দুইটা তিনটার সাথে যুক্ত। তাহলে এটাও এসেনশিয়াল নোড, এটাও এসেনশিয়াল নোড, এটাও এসেনশিয়াল নোড, এটাও এসেনশিয়াল নোড। কিন্তু এটা এসেনশিয়াল না, কারণ এখানে কেবলমাত্র দুইটা এলিমেন্ট যুক্ত, এটা সিম্পল নোড। এটাও কেবলমাত্র আমাদের সিম্পল নোড। বাদ এই যে এইটা বা এইটাকে যেটা বলে, এটা এই পয়েন্টটা চিন্তা করলে এর সাথে যুক্ত, এর সাথে, তো দোজ আর সিম্পল নোড। সো এই সিস্টেম দরকার নাই আমাদের।
এটাও দরকার নাই, তাহলে আমাদের নোড হিসেবে বিবেচনায় আসতেছে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, চারটে। এবার আসো এর মধ্যে রেফারেন্স নোড কোনটা ধরবো। তো তোমাদেরকে আমি কিন্তু গতদিন বলছিলাম যে ইসেনশিয়াল নোডের মধ্যে যে নোডের সাথে ভোল্টেজ সোর্স যুক্ত থাকে, কিন্তু প্রবলেম দাঁড়ায় গেছে। দেখো এই নোডের সাথেও ভোল্টেজ সোর্স যুক্ত, এই এটার সাথে তো আছেই ভোল্টেজ সোর্স, আবার এটার সাথেও দেখো ভোল্টেজ সোর্স কিন্তু যুক্ত আছে। তো এই ক্ষেত্রে কি করব? তো আমি বলছিলাম যে ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্ত যে নোডের সাথে যুক্ত থাকবে। এখন দেখো এই যে এই নোডের সাথেও ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্ত যুক্ত আছে, এই নোডের সাথেও ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্ত যুক্ত আছে। কিন্তু এখানে একটা সুবিধা আছে, দেখো কি সুবিধা, তুমি চাইলে যে কোনো একটাকেই করে নিতে পারো। তারপরেও আমি আরেকটা বলি, একটা প্রায়োরিটি দেখো। দেখো তো এটার সাথে এই নোডের সাথে এই ভোল্টেজ সোর্সেরও নেগেটিভ প্রান্ত যুক্ত, এই ভোল্টেজ সোর্সেরও নেগেটিভ প্রান্ত যুক্ত, তাহলে দুইটা নেগেটিভ প্রান্ত আর আরেকটা প্রান্ত ধারকের সাথে যুক্ত। কিন্তু এই নোডের ক্ষেত্রে দেখো একটা পজিটিভের সাথে যুক্ত ভোল্টেজ, একটা নেগেটিভ। তাই আমি এটাকেই আমাদের রেফারেন্স নোড হিসেবে ধরে নেব। রেফারেন্স নোডকে যেবার গ্রাউন্ডের মতো করে দেখাবা, বুঝছো? তাহলে গ্রাউন্ডের মতো করে দেখালে গ্রাউন্ডের ভোল্টেজ তো তোমরা জানো, আর আমি আগেই বলে দিছি রেফারেন্স নোডের ভোল্টেজকে আমরা 0 ধরে নিই, তাহলে এটাকে আমরা আলটিমেটলি 0। হ্যাঁ, এটা 0 ধরলেও অঙ্ক হবে, কোনো সমস্যা নেই, বুঝছো? এটা কোনো প্রবলেম না, কিন্তু এটা ধরে করলে একটু তাড়াতাড়ি হবে, এই আর কি, এই পার্থক্য। কোনো সমস্যা, তোমার বাসায় ট্রাই করতে পারো, এটাকে 0 ধরতে পারো। এবার কাম টু দ্য পয়েন্ট, আমি দুইটা কথা তোমাদেরকে বলবো, ধীরে ধীরে ভালো করে বুঝবা, আমাকে হেল্প করো। আমি গত দিন থেকে ভাই বারবার একটা কথা তোমার বলার চেষ্টা করছি, এটা যদি 0 হয়, এর মাঝে কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট নাই, যদি ইলেকট্রিক্যাল এলিমেন্ট, কোষ, ব্যাটারি, রোধ এগুলো না থাকে, তাহলে ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না। তোমরা জানো পয়েন্টিং মেথড, এটা 0 ভোল্ট মানে এটাও কিন্তু 0 ভোল্ট। এবার আসো একটা কথা, এটা যদি 0 ভোল্ট হয়, তাহলে এটা কত ভোল্ট? এটা কত ভোল্ট? এটা 10 ভোল্ট। এটা তোমাদেরকে আগে বুঝতে হবে, এটা ভালো করে শুনবে আর কি, বুঝছো? এ নিয়ে তোমাদের একদমই বেসিক 0-র কাছাকাছি। আমি খুবই আপসেট হই, গতবারও আমি যখন অ্যাডমিশন পাইছি অনেক ছেলেপেলে জিজ্ঞেস করছি, তা উল্টাপাল্টা উত্তর দেয়। তোমাদেরকে একটা তথ্য বলি, ভালো করে শুনবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি দুইটা জিনিস দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি, তাড়াহুড়া করবে না। এটা একটা রোধ, আমি ধরো কথার কথা 2 ওহমের একটা রোধ, এর ভিতর দিয়ে কথার কথা আর কি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আমি আচ্ছা, বা 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে ধরে নিলাম, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার মানে দিস ইজ হায়ার পটেনশিয়াল, দিস ইজ লোয়ার পটেনশিয়াল। এখন আমি এই বিন্দুর ভোল্টেজ তোমাকে বলে দিলাম 10 ভোল্ট। তাহলে দেখো তো এখানে কতখানি রোধের মধ্যে দিয়ে কারেন্ট গেলে ভোল্টেজ ড্রপ হয়, কতটুকু ভোল্টেজ ড্রপ হবে? 3 দুগুণ IR, ভি ইকাল টু IR, ওহমস ল। তাহলে 3 দুগুণ 6 ভোল্ট। তাহলে বলো তো 10 টাকা নিয়ে যাত্রা শুরু করছিল, এখানে যদি তোমার বারবার বলছি যদি তুমি ট্যাক্স দাও 6 টাকা, তাহলে তোমার কিন্তু অবশিষ্ট থাকলো 4 টাকা। তাহলে এই পারের ভোল্টেজ যদি 10 হয়, তাহলে এই পারের ভোল্টেজ কিন্তু হবে 4। আমি কিন্তু বারবার তোমাদেরকে একটা কথা বলেছি যে দেখো দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যও যে কথা, তাদের মাঝে যে ভোল্টেজ ড্রপ সেটাও একই কথা। এটা শিখলা। তাহলে আমি আবারও বলছি, কখনো যদি এরকম কিছু জানো, এই পারের ভোল্টেজ জানো, হায়ার পটেনশিয়াল জানো, রোদের ভোল্টেজ ড্রপ জানো, তাহলে এটা এখান থেকে বাদ দিলে এটা বলে দিতে পারবে। আবার উল্টা কথাও প্রযোজ্য, তুমি লয়ার পটেনশিয়াল জানো, এটা 4 ভোল্ট, কারেন্ট এই দিকে যাচ্ছে, এখানে 6 ভোল্ট ড্রপ হয়েছে, তাহলে এখনও 4 টাকা আছে, 6 টাকা খরচ করে, তার মানে এবার 10 টাকা। এটা একটা কনসেপ্ট। এবার আসো, এরকম যদি কোনো ব্যাপার থাকে, এপারের ভোল্টেজ বলা আছে এক্স, আর এখানকার ভোল্টেজ বলা আছে ভি, বা এখানে একদম তোমার সংখ্যা দিয়েই দেখাই 10 ভোল্ট, তাহলে এপারের ভোল্টেজ কত হবে? তোমরা ভালো করে শুনবে এই কথাটা। দেখো এই দুই বিন্দুর বিভব পার্থক্য কিন্তু 10, এ যেমন ড্রপ করেছে এ সাপ্লাই করতেছে, তাহলে এ কিন্তু 10 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করছে এই দুই প্রান্তে। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এর দুই প্রান্তের পার্থক্য যদি 10 হতে হয়, আমি আবারও বলছি দুই প্রান্তের পার্থক্যও যা, এখানে যে থাকবে সেই ড্রপ ভোল্টেজ অথবা সাপ্লাই ভোল্টেজ, তাহলে এই জিনিসটা হবে হয় এক্স প্লাস 10 অথবা এক্স মাইনাস 10, কারণ এক্স প্লাস 10 বিয়োগ এক্স মানেও 10, এক্স মাইনাস 10 বাই এক্স মানেও 10, কিন্তু একসাথে তো দুইটা সম্ভব না। কোনটা সঠিক এই ক্ষেত্রে তোমাদেরকে একটু বলে দিই, তুমি আগে যেটা দেখবা, তুমি যেদিকে যাচ্ছ ওই দিকে ব্যাটারির কোন প্রান্ত আছে। দেখো এইদিকে ব্যাটারি কিন্তু নেগেটিভ প্রান্ত আছে, তার মানে এপার লো ভোল্টেজ, তার মানে এপার হাই। তাহলে এপার যদি হাই হতে হয়, এপার যদি লো হতে হয়, তাহলে এপার যা আছে সেখানটা মাইনাস হবে। তাই শর্টকাট কথায় তোমার বলে দিই, সবসময় মনে রাখবা, যদি দুইটা বিন্দুর মাঝে একটা ব্যাটারি থাকে, ব্যাটারি মানে ওই দুই বিন্দুর মাঝে ওই পরিমাণ ভোল্টেজ সৃষ্টি করবে, তাহলে এপারের ভোল্টেজ যা হবে, তুমি যেদিকে যাবা সেদিকে যদি ছোট টার্মিনাল থাকে,
তাহলে মাইনাস দিবা, নেগেটিভের দিকে গেলে নেগেটিভ দিবা, পজিটিভের দিকে গেলে পজিটিভ। যদি আমার কথা বুঝতে পারো, যদি তোমরা জ্ঞানী ছেলে পেলে হও, তাহলে এই দিকে তাকাও। দেখো যদি এরকম টাইপের কথাবার্তা হয় ভাই, এটা যদি এক্স হয়, এটা যদি 20 হয়, তাহলে এটা হায়ার পটেনশিয়াল, এটা লয়ার, তাহলে আমি এই পজিটিভের দিকে যাচ্ছি, তাহলে এটা x+20 হয়ে যাবে। তোমরা আশা করি আমার কথা সবাই পিক করতে পারছো। তাহলে এবার আসো, এখানে আমরা কনসেপ্ট ব্যবহার করি। তাহলে এটা এই যে এই দুই বিন্দুর বিভব মাঝে বিভব পার্থক্য 10, সেটা সৃষ্টি হচ্ছে, আর রোধ থাকলে ড্রপ হতো। তাহলে এটা যদি 0 হয়, এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, তাহলে এটা 100% 10 হবে, কারণ 0-র সাথে মানে এই এদের মাঝে যেটা থাকে, ওই যেদিকে যাবো এপারের ভোল্টেজের সাথে এই মাঝের ভোল্টেজ যোগ করে দেবো। এই যে দেখো, এপার এক্স ছিল, এখানে যে ভোল্টেজ পার্থক্য সৃষ্টি হচ্ছে সেটা যোগ করে দিচ্ছে হায়ারের দিকে গেলে, আর লোয়ারের দিকে গেলে বিয়োগ। এখন এবার আমাকে একটু হেল্প করো, এটা 10, এবার এখানে আসি, এটা যদি 0 ভোল্ট হয়, তাহলে বলো তো এই দুই বিন্দুর মাঝে বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে 5, তাহলে এটা যদি 0 হয়, তাহলে আমি কিন্তু হায়ারের দিকে যাচ্ছি, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হতে হবে 5 ভোল্ট। দেখো 5 ভোল্ট কেন, তাহলে এটা যদি 5 হয়, তাহলে 5 বিয়োগ 0 মানে কিন্তু 5। এবার আসো এখানে, এই পয়েন্টটা এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে 10, তাহলে এটা যদি 5 হয়, তাহলে এপার হয় 15 হতে হবে, না হলে তোমার 0, তোমার হচ্ছে -5 হতে হবে। এখন কত হবে দেখো, আমি কোন দিকে যাচ্ছি, হায়ারের দিকে, তাহলে এটা লো ভোল্টেজ, এপার হাই ভোল্টেজ, তাহলে এটা যোগ হয়ে যাবে, এর সাথে এটা যোগ হবে, তাহলে 5 আর 10 কত হয়ে গেল 15, তাহলে 15 থেকে 5 বাদ দাও, মাঝখানে 10 হয়ে গেল। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। এটা যদি 15 হয়, তাহলে এটাও 100% 15, দেয়ার ইজ নো ভোল্টেজ ড্রপ। এবার আসো, এখন আমি কিন্তু এই পয়েন্টের কোনো ভোল্টেজ বলতে পারছি না, যেহেতু আমি তোমার বলছি নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে এই রেফারেন্স নোড বাদে নন রেফারেন্স নোড যেগুলো, সেগুলোর ভোল্টেজ যদি আমি সিস্টেমে বের করতে না পারি, ইচ্ছা মতো ধরে নিতে পারবো। আমি এর ভোল্টেজকে এক্স ধরে নিলাম, এর ভোল্টেজকে ওয়াই ধরে নিলাম। আশা করি তোমরা আমার কথাটা সবাই বুঝতে পারতেছো। এবার তোমাদেরকে আমি নোডাল অ্যানালাইসিসের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট দিই। সার্কিটের তোমারে বলি, রোধ সার্কিট এবং ধারক সার্কিটের মধ্যে নোডাল অ্যানালাইসিস একটু পার্থক্য আছে। ধারক সার্কিটে, রোধ সার্কিটের ক্ষেত্রে নোডাল অ্যানালাইসিসের কনসেপ্টটা হচ্ছে যে কোনো নোডের সামেশন অফ I = 0, আর ধারক সার্কিটের ক্ষেত্রে সামেশন অফ Q = 0। আচ্ছা, কিন্তু বিষয়টা এরকম ভাবে না, আমি সেদিনও বলেছিলাম, আজকে একটু ক্লিয়ার করে বলছি এবং ব্যাখ্যা দিয়ে বলছি, ঠিক আছে? প্রথম দিন তোমরা একটু এই কনসেপ্টটা মনে রাখবে, এনি আইসোলেটেড পার্ট অফ ক্যাপাসিটর সার্কিট টোটাল চার্জ or net charge will be 0। এটা আসলে কনজারভেশন অফ চার্জ তোমরা পড়েছিলে, যে তার যে কোনো বিচ্ছিন্ন সংস্থায় চার্জ তোমার পূর্বেও যা থাকে পরেও তাই থাকে। তো যদি আমি কোনো বিচ্ছিন্ন সংস্থায় পূর্বে থেকে কোনো চার্জ না দিই, আগেও যা থাকবে পরেও তাই থাকবে। আবার বলছি, অ্যানি আইসোলেটেড পার্ট অফ ক্যাপাসিটর সার্কিট টোটাল চার্জ উইল বি 0। ভাই একটু ব্যাখ্যা দেন, তাছাড়া বুঝতে পারবো না। হ্যাঁ, ব্যাখ্যা অবশ্যই দিব, তো এটা তোমরা একটু পরে পজ করে তুলে নিও, আমি মুছে দিচ্ছি, আমার জায়গার অভাব আছে। লক্ষ্য করে দেখো, আসলে এই যে তোমরা যে ধারকগুলো দেখছো, এগুলো জেনারেল ধারক না, এগুলো কিন্তু প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সমান্তরাল পাত ধারক। সবাই সমান্তরাল পাত ধারকের গঠন জানো। সমান্তরাল পাত ধারকে আমাদের দুইটা পাত থাকে এরকম। এখন বলো তো, আমি এটা একটা ধারক C1, এটা তার প্রথম পাত, এটা তার দ্বিতীয় পাত। আসলে পাতগুলো এইভাবে থাকে না, পাতগুলো এইভাবে থাকে, তোমার বোঝানোর জন্য আমি এইভাবে দেখালাম। পাতগুলো থাকবে এইভাবে, ঠিক আছে? সামনে থেকে দেখলে দাগের মতো দেখা যায়, এই জন্য আমরা এটাকে এইভাবে দেখাই আর কি। তো প্লিজ, এটা যদিও সিম্বল, তো সিম্বলের সাথে তার গঠনের একটা মিল আছে, স্ট্রাকচারগত। আমি আর একটা ধারক নিলাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা আমার আর একটা ধারক, এখানটা ভালো করে বুঝবে, আর আমাকে দ্বিতীয়বার কথা বলাই নিবে না। এখানে দেখো, এই দুই পাত মিলে কিন্তু একটা ধারক, এই দুইটা মিলে একটা। এর ধারকত্ব C2, এদেরকে সিরিজে রাখছি, রেখা অতঃপর এদেরকে একটা ব্যাটারির সাথে সংযুক্ত করলাম। ব্যাটারির সাথে দুই সংযুক্ত করি, তাহলে এখান থেকে আমি ধরলাম চার্জ বের হয়েছে, পজিটিভ চার্জ। তোমরা জানো ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে পজিটিভ চার্জ বের হয়, নেগেটিভ টার্মিনাল থেকে নেগেটিভ চার্জ। বোঝার সুবিধার্থে, যদিও বিষয়গুলো এত সহজভাবে বলা উচিত না, যাই হোক, তারপরেও আমাদের বোঝার সুবিধার্থে, +Q, এই +Q চার্জ এই পাতে আসলো, এসে এখানে জমা হলো। আমি ধরলাম এই পাতটা +Q, বিকজ দিস পাত, এই যে ডিসপ্লেট ডিরেক্টলি কানেক্টেড উইথ সোর্স, এ কিন্তু সরাসরি চার্জ দিতে হলো। বাট তোমরা সবাই জানো, যদি তোমরা ভুল না করো, দুটা সমান্তরাল পাত ধারকের মাঝখানে কিন্তু কোনো কিছু থাকে না, থাকে হচ্ছে ডাইইলেকট্রিক। ডাইইলেকট্রিক ইজ ওয়ান কাইন্ড অফ ইনসুলেটর, অন্তরক, বায়ু
অথবা বায়ুভিন্ন অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যবহার করা হয়, তো আলটিমেটলি এদের মাঝে কিন্তু ডিরেক্ট কোনো কানেকশন নাই। সো দিস পার্ট, টু পাথ আর আইসোলেটেড, টু প্লেট আর আইসোলেটেড। এখন তোমরা জানো এখানে আবেশ ঘটে। আমি যদি একটা চার্জিত পরিবাহীর নিকট একটা অচার্জিত পাত রাখি, তাহলে পাতের সামনের অংশ, ওই যে বস্তুর সামনের অংশে, বস্তুর মধ্যে চার্জ, এই যে চার্জিত বস্তু রাখলে বস্তুতে চার্জের পোলারায়ন ঘটে। এই সাইড এখানে যে চার্জ আছে তার উল্টা চার্জ হয়, আর দূরবর্তী প্রান্তে এর সমধর্মী চার্জ। এই চার্জটাকে আমরা বলি হচ্ছে বদ্ধ চার্জ, এটাকে বলি মুক্ত চার্জ। এবং বদ্ধ চার্জ মুভ করতে পারে না, কিন্তু মুক্ত চার্জ মুভ করতে পারে। এভরিওয়ান নোজ দ্যাট। তাহলে দেখো এটা যদি পজিটিভ হয়, আমি এটা ডিসকানেক্ট করে রাখলাম এখন, তাহলে এপার পজিটিভ চার্জ সৃষ্টি হলো, এপার নেগেটিভ চার্জ সৃষ্টি হলো। কারণ আবেশের ফলে যেহেতু কাছাকাছি আছে সমপরিমাণ চার্জ সৃষ্টি হয়, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। এখন তোমরা একটা কথা বলো, এখন এই সরি ভাই আমি একটু মিস্টেক করছি, এপার নেগেটিভ আর দূরবর্তী প্রান্তে পজিটিভ চার্জ সৃষ্টি হবে, এটা নেগেটিভ এটা পজিটিভ। এখন তোমরা আমাকে একটা কথা বলো, এই চার্জ বদ্ধ কিন্তু এই চার্জ মুক্ত, কিন্তু যেই আমি এর সাথে কানেক্ট করে দেবো, এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করছে। বিকর্ষণের ফলে যেহেতু এখানে একটা পাত আছে, শর্ট পাত আছে, সুতরাং এই চার্জগুলো কিন্তু মুভ করে এই পাতে চলে আসবে এবং এখানে প্লাস কিউ চার্জ। অন দ্য সেম প্রসিডিউর এখানে আবার আবেশ হবে। আবেশের ফলে এই অংশে কিন্তু নেগেটিভ চার্জ সৃষ্টি হবে সমপরিমাণ, আর এই অংশে পজিটিভ চার্জ সৃষ্টি হবে, কিন্তু এই পজিটিভ চার্জগুলো এর বিকর্ষণের কারণে এই দিক দিয়ে এখানে চলে আসবে। ফলে প্লাস কিউ চার্জ, ব্যাটারি থেকে যে পরিমাণ চার্জ বের হচ্ছে ওই পরিমাণ চার্জই ব্যাটারি থেকে চলে আসতেছে। তার মানে ব্যাটারি আলটিমেটলি চার্জটাকে খালি মুভ করাচ্ছে, রোটেট করাচ্ছে আর কি। তো এবার আলটিমেটলি তোমরা একটা জিনিস এখান থেকে লক্ষ্য করে দেখো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নিয়ে নাও। আইসোলেটেড পার্ট মানে যেটা ডিরেক্টলি সোর্সের সাথে যুক্ত নেই। বলো তো, এই পাত আর এই পাত, এই দুইটা পাত, এরা দুইজন কিন্তু ডিরেক্টলি, আবার এই পাতটাকে আমরা এইভাবেও বলতে পারি, জানো, এপার থেকে নেগেটিভ চার্জ বের হচ্ছে, তাহলে এপার নেগেটিভ চার্জ গেল, এই অংশে নেগেটিভ হবে, এই অংশে পজিটিভ। তাহলে আলটিমেটলি দেখো, সরি, এপার যদি নেগেটিভ চার্জ বের হয় তাহলে এটা ডিরেক্টলি নেগেটিভ চার্জে চার্জ দিতে হবে। আবার এর আবেশের ফলে এপার পজিটিভ চার্জ, এপার নেগেটিভ চার্জটা এপার চলে। যেভাবে চিন্তা ভাবনা করো সেটা আমার কথা না, তোমরা আবেশ বুঝতে পারলেই হবে। আমি এপার দিয়েই বুঝাইছি, এপার পজিটিভ চার্জে চার্জিত করছি, এর ফলে এই অংশে নেগেটিভ, এই অংশে পজিটিভগুলো মুক্ত চার্জ এর বিকর্ষণের কারণে এই পাতে চলে গেছে। আবার এটা যখন চার্জিত হয়েছে এই অংশ নেগেটিভ হয়েছে, দূরবর্তী অংশ পজিটিভগুলো আবার এখানে চলে আসছে। তো এখন তোমরা দেখো, আমি যদি এখন এই দুইটা পার্ট নিই, তাহলে এই টু পার্টকেই আমরা বলবো আইসোলেটেড পার্ট। তাহলে আইসোলেটেড প্লেট মিনস যেগুলো ডিরেক্টলি সোর্সের সাথে যুক্ত নেই। তাহলে এনি আইসোলেটেড পার্ট অফ ক্যাপাসিটর সার্কিট টোটাল চার্জ উইল বি জিরো। দেখো এখানকার চার্জ মাইনাস কিউ, এখানকার চার্জ প্লাস কিউ, তাহলে মাইনাস কিউ প্লাস কিউ, ফলাফল জিরো। দিস ইজ দ্য মেইন কনসেপ্ট অফ দ্য নোডাল অ্যানালাইসিস অফ ক্যাপাসিটর সার্কিট। আই থিঙ্ক এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড ইট। আশা করি সবাই আমার এই কথাটা সবাই বুঝতে পারছো। তো এবার আমাকে ছোট্ট করে একটু হেল্প করো। তাহলে আলটিমেটলি এখানে একটু লক্ষ্য করে দেখো, আমি যেটা তোমাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে তোমরা অনেক ব্যাপার শিখতে পারবে আলটিমেটলি, তো আমাকে ছোট হেল্প করো। তাহলে দেখো তো এইটা আর এইটা এতটুক কিন্তু দেখো, এই পাত আর এই পাত এরা কিন্তু ডিরেক্টলি সোর্সের সাথে কানেক্টেড নাই, সো আইসোলেটেড পার্ট। তাহলে এই যে শোনো, নোডাল অ্যানালাইসিস করার সময় আমি যদি তোমার স্টেপ আকারে বলি, তাহলে স্টেপ 1, আইডেন্টিফাই দ্য নোড অ্যান্ড স্পেসিফাই দ্য রেফারেন্স নোড, দেন স্পেসিফাই নন রেফারেন্স নোড। তারপরে তাহলে প্রথমে আগে নোড সিলেক্ট করবে, তারপর রেফারেন্স নোড সিলেক্ট করবে, অতঃপর আমরা নন রেফারেন্স নোডগুলো পেয়ে যাব। তারপর যে কাজটা করব, নন রেফারেন্স নোডে আমরা আইসোলেটেড পার্ট আমরা খুঁজে বের করব। এই আইসোলেটেড পার্টে এই অংশে এই পাতের চার্জ, এই পাতের চার্জ আর এই পাতের চার্জ, যদিও তোমরা জানো ধারকের দুই পাতের চার্জ সমান, এই তথা ধারকের যে কোনো একটা পাতের চার্জ ধারকের চার্জ। তাহলে আলটিমেটলি এই পাতের চার্জ, এই পাতের চার্জ, এই পাতের চার্জ, এদের সমষ্টি জিরো। একইভাবে এখানে যেমন একটা তুমি আইসোলেটেড পার্ট পাচ্ছ, এটাকেও কিন্তু আমি রেড লাইন দিয়ে যদি এই অংশটাকে দেখাই, এই পাত এরা তিনজন মিলেও কিন্তু একটা আইসোলেটেড পার্ট। তাহলে দেখো এটা একটা আইসোলেটেড পার্ট, এটা একটা আইসোলেটেড পার্ট অফ দ্য সার্কিট। তাহলে এখানেও যদি আমি সামেশন অফ চার্জ, এখানেও যদি সামেশন অফ চার্জ লাগাই, তাহলে ফলাফল জিরো হয়ে যাবে। তো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, প্লিজ আপনারা এই অঙ্ক যত কঠিন ভেবেছেন, অঙ্ক ততটাই সহজ। আর আমি আপনাদের কিন্তু বারবার বলেছি, চার্জ বের করতে হলে চার্জ মানে ভিসি, মনে রাখবেন, ভিসি মানে নট অনলি
ভাইস চ্যান্সেলর, ভিসি মানে ভ্যাকুয়াম ক্লিনার হয়, ভিসি মানে চার্জ হয়, ঠিক আছে। তো যাই হোক, এখানে ভিসি মানে চার্জ, তো যে ভিসির চার্জ কম সে ভিসি প্রতিষ্ঠান ভালো চালাইতে পারবে না, এটা মনে রাখবেন। যে ভিসির চার্জ বেশি সে ভালো প্রতিষ্ঠান চালাবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, বোঝার সুবিধার্থে মনে রাখবেন। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাট ফার্স্ট আমি এই নোডে অ্যাপ্লাই করছি ফ্রম ফিগার, ফ্রম, এটা নোড 1 নাম দিলাম আর এটা নোড 2 নাম দিলাম, ফ্রম নোড 1। তো প্লিজ হেল্প করেন, আমি একটা কাজ করলাম, যাই না আমি ধরে নিছি এখানে চার্জ কত, এই যে এর চার্জ দিয়ে শুরু করব। ওই Q1 Q2 Q3 লেখার ভাই আমার সময় নেই এখন। তো এখানকার চার্জ মানে কিন্তু সিবি ভুলে দেবেন না। তাহলে এর ধারকত্ব কত, 2। তাহলে ওই যে ধারকত্বের সাথে এর বিভব পার্থক্য মানে এই ধারকের দুই প্রান্তের বিভবের বিয়োগফল। কিন্তু আমি বিভব লেখার সময় বলছি, নোডাল অ্যানালাইসিসের সময় সবসময় আগে নোডের ভোল্টেজ লিখবেন, তারপরে অপর প্রান্তের ভোল্টেজ। অন্দরসে ভাই এটা আবার কখনো সময় থাকলে কেন এটা লিখতে হয়, এটা কখনো সময় হলে আবার আপনার এক ব্যাখ্যা দেবো। আজ যেমন আইসোলেটেড সিস্টেমের ব্যাখ্যা দিলাম, আপাতত আমার কথায় বিশ্বাস রাখেন, আমি আপনাকে কোনো কিছু ভুল শেখাচ্ছি না, এটা আপনি বিশ্বাস রাখেন। তাহলে 2, এই এক্স আর এপারের ভোল্টেজ 10, তাহলে x - 10, দ্যাট মিনস এখানকার চার্জ, এই পাতের চার্জ পেলেন। একইভাবে আসেন আমরা এই পাতের চার্জ বের করি, তাহলে প্লাস ওই যে টোটাল চার্জ সামেশন, তাহলে এখানকার ধারকত্ব 4, এই পয়েন্টের ভোল্টেজ x, এই ধারকের এই পাতের ভোল্টেজ কিন্তু y, তাহলে 4x - y প্লাস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই ধারকের ধারকত্ব 2, তাহলে এর কতখানি চার্জ, এর ধারকত্বের সাথে এর বিভব, তাহলে এর এই প্রান্তে এখানে যুক্ত, এই প্রান্তে এখানে, এই পয়েন্টে ভোল্টেজ x, এই প্রান্তের ভোল্টেজ 0। এটা 1 নং সমীকরণ। ভাই আমি যাই না, তোমরা এটাকে করবা, মানে ক্যালকুলেশন করবা, করে সিম্পলিফাই করবা, আমার এখন সময় নেই, আমি কনসেপ্ট শেখাইতে চাই শুধু, তো এটা ক্যালকুলেশন করে নেবা অন দ্য সেম প্রসিডিউর। আসো, অ্যাট নোড 2, ফ্রম নোড 2 or at node 1 apply conservation of charge, তুমি লিখতে পারো from node 2। লেডিস এন্ড জেন্টলম্যান হেল্প করেন, আসেন এই যে এখানেও একটা আইসোলেটেড পার্ট আছে, এখানে এই পাতটা, এই যে আমি রেড পেন দিয়ে দেখাই দিচ্ছি, এই 3টা পাত ডিরেক্ট সোর্সের সাথে যুক্ত না, এখানেও চার্জ আছে, কিন্তু এখানে যে চার্জগুলো সৃষ্টি হয়েছে, দিস চার্জ ইজ মেকিং বাই দ্য প্রসেস অফ ইন্ডাকশন। এখানে চার্জ সৃষ্টি প্রক্রিয়াটা ইন্ডাকশন, নট ডিরেক্টলি, this charge not directly provided by source, it only introduced by induction। তো প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান আমাকে এটা বলেন যে এখান থেকে আমি কি এটা লিখতে পারি অন সিস্টেম। প্লিজ, দিস ইজ দ্য আইসোলেটেড সিস্টেম অ্যান্ড প্লিজ হেল্প মি, দিস ক্যাপাসিটর ভ্যালু ইজ 4 অ্যান্ড দিস ইজ দ্য নোডাল, তাহলে এর দুই প্রান্ত এটা, তাহলে এই প্রান্তের ভোল্টেজ দিস ইজ ওয়াই। এবার কিন্তু এটাই বড়, যে নোডে অ্যাপ্লাই করবেন তার ভোল্টেজ থেকে বাইরে চলে যাবেন, তাহলে ওয়াই মাইনাস এক্স। নোডের সাথে কানেক্টেড যে তোমার আইসোলেটেড প্লেটগুলো আছে, সে প্লেটগুলোর ক্ষেত্রে এই কথাটা লিখতে হবে। সরি ভাই, আমার একটা ফোন আসছে। আচ্ছা, তো ওয়াই ইকাল টু 4 - x অ্যান্ড দিস ইজ অ্যানাদার। তো এখানে আসো, এটার মানও 4 ধরেছি, তাহলে এর মানটা হচ্ছে 4। এখন এর দুই প্রান্তের সাথে যুক্ত, তাহলে এখান থেকে ওয়াই, এই প্রান্তটা হচ্ছে 5। প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য অ্যানাদার পার্ট, ইটস ওয়ান পার্ট, দিস ইজ দ্য অ্যানাদার, অ্যান্ড আর একটা আছে ওটাও 4। তাহলে আমাদের এটার ক্ষেত্রে একটু প্রয়োগ করি, আমি জানি না আদৌ ঠিক লিখছি কিনা ডেটাটা। আচ্ছা, আমি একটু চেক করে দিচ্ছি, ডেটাটা আমি তুলছি, তাহলে আলটিমেটলি একটু আমাকে হেল্প করো, আর হলেও সমস্যা নেই। 4, এটা 4, তাহলে এর এই প্রান্তের ভোল্টেজ ওয়াই, এপার হচ্ছে 15। আপনারাই দেখেন, আমাকে লজ্জা দিবেন না, আপনারা আমাকে বলেন, আমি আর অঙ্ক করে দেবো না। এবার তোমাদের কাজ, এখানে এক্স ওয়াই এর একটা ইকুয়েশন, এখানে এক্স ওয়াই এর একটা ইকুয়েশন, বলো তো তোমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করবে, সলভিং বাই ক্যালকুলেটর, দেন ইউ উইল গেট এক্স ইকাল টু কিছু একটা পাবা। এটা তোমাদের কাজ হচ্ছে আজকে ক্লাস যে গ্রুপে করছো ক্লাস, এটা সলভ করে ওই গ্রুপে এই পোস্টের নিচে কমেন্ট করবে, আমি দেখবো, তোমরা অ্যান্সারটা কমেন্ট করে দিবা কার কার অ্যান্সার হলো। তাহলে এক্স ইকাল টু এত, ওয়াই ইকাল টু এত। এই প্রশ্নটাও আসতে পারতো, এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য কত, কোশ্চেন এটাও হতে পারতো।
এক্স এবং এটার নাম এ বিন্দু এটার নাম বি বিন্দু দিয়ে দিত, বললে এ এবং বি এর বিভব পার্থক্য, তাহলে আমি যদি এর বিভব পেয়ে গেলাম এর বিভবে বিয়োগ করে বলে দিতে পারতাম। অথবা বলতে পারতো এর ভোল্টেজ বেশি না এর ভোল্টেজ বেশি ব্যাখ্যা করো, অথবা বলতো চার্জ এখান থেকে এখানে যাবে না এখান থেকে এখানে আসবে, এটাও ব্যাখ্যা করতে পারতাম, চার্জ হাই ভোল্টেজ লো ভোল্টেজ, অ্যানাদার অপশন, ইউ হ্যাভ দ্য অ্যানাদার অপশন। কিন্তু আমার কোশ্চেন এগুলো ছিল না, আমার কোশ্চেন ছিল চার্জ বের করো। ভাইরে ভোল্টেজ তো সবগুলোর সকল নোডের ভোল্টেজ জেনে গেলাম, তাহলে সকল দুই প্রান্তে সকল এলিমেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য পাবো। তো বিভব পার্থক্য পাইলে ধারকত্ব তো জানাই আছে, তাহলে এর চার্জ নিয়েই বলি, এর একটা নাম দিলাম C1, এখন দিয়া লাগে তাই কি করবো কও, এর নাম দিলাম C2, কথার কথা, এর নাম দিলাম C3, বাকিটা তোমরা করবে। তাহলে C1 ইকাল টু আমি কি লিখতে পারবো, আমি কি C1 ইকাল টু এটা লিখতে পারবো না? তাহলে ধারকত্ব মানে চার্জ গুণন বিভব পার্থক্য, মানে এক্স তো জেনে গেছো, বিভব পার্থক্য কোনো বড় বিয়োগ ছোট, আমরা খালি ভ্যালু নির্ণয় করবো। তো এবার আর কে আগে কে পরে এইসব ভাবা লিখবে না। তাহলে এর ধারকত্ব Q1 ইকাল টু আমরা লিখতে পারবো C1 V1, তাহলে C1 এর মান হয়ে যাবে 2 মাইক্রোফ্যারাড, সমস্যা নেই 2ই লেখো। আর ভোল্টেজের ক্ষেত্রে এক্স যদি ছোট হয় 10 যদি বড় হয় তাহলে 10 মাইনাস এক্স, কারণ আমরা এবার এখন চার্জের খালি জাস্ট পার্ট নির্ণয় করছি, আর এইভাবে লিখলে এই পার্টে কি ভোল্টেজ আসবে চার্জ আসবে সেটা জানতে হয়। তো 2 গুণন 10 মাইনাস এক্স এটা তখন পাবা, এটা পাওয়ার পর একটু ভুল করবে না, এটা কিন্তু মাইক্রোফ্যারাডে আছে, তাহলে এখানে যে চার্জটা আসবে মাইক্রোকুলম। একইভাবে Q2 বের করবে, একইভাবে Q3 বের করবে, অঙ্ক হয়ে গেল। যদি বুঝতে পারো কমেন্ট করো, যদি বুঝতে পারো কমেন্ট করো। ভেরি গুড, আমাকে একজন ছেলে খুবই হেল্প করছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ ছোট ভাই। x ইকাল টু 7 y ইকাল টু 9, থ্যাংক ইউ, y ইকাল টু 9, তোমাকে ধন্যবাদ। কে সলভ করছো? মিরাজ উদ্দিন, ভেরি গুড মিরাজ, তোমাকে কনগ্রাচুলেশন, গো অ্যাহেড। x ইকাল টু 7 y ইকাল টু 9, এই যে দুইটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমি x এর ভ্যালুটা এখানে ইনপুট যদি করি, তাহলে বিয়োগ করলে 3 3 দুগুণ 6, 6 মাইক্রোফ্যারাড, সরি 6 মাইক্রোকুলম। on the same procedure you have to deal with Q2, you have to deal with Q3 and any other circuit, any other capacitor, you apply same rule, same process, and then you will get the figure out the value of every capacitor, how much charge are storing, ঠিক আছে stored। তো থ্যাংক ইউ। তো আলটিমেটলি আপনারা যারা বুঝতে পেরেছেন, যারা যুক্ত আছেন, যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু বলেন, ওকে, then I am also okay and I will be highly happy if you understand it, and it will my one kind of victory, and otherwise it will be one kind of my defeat। তো প্লিজ বলেন আপনারা একটু। হ্যাঁ তৌফিক, x ইকাল টু 7, ইয়েস নো প্রবলেম, থ্যাংক ইউ। ওকে, সেকেন্ড ইয়ারের পোলাপানো আসর তো দেখিচ্ছি, বাহ খুব ভালো। ওকে থ্যাংক ইউ মিরাজ। ওকে, আর কে আছো ভাই একটু বুঝতে পারলে ওকে লেখো, তাছাড়া তো বুঝতে পারবো না। হ্যাঁ বশির ওকে, ভেরি নাইস। আল মামুন ওকে, একটু ফিডব্যাক দাও, ক্লাসে হলে তো সুবিধা হতো, তাহলে আরও ভালো করে ফিডব্যাক নিতে পারতাম আর কি। এখন আমরা সূর্যোদয় তো আর সরাসরি দেখি না, আমরা এখন সূর্যোদয় দেখি মোবাইলের স্ক্রিনে, বুঝতে পারছো? তো একইভাবে এটাও তাই করবে। তোমাকে এর আগে একবার গল্প শোনাইছিলাম, আমি একবার ঢাকা গেছিলাম আমার এক বোনের বাসায়। তো আমি আমার ওই বোনের ছেলেকে বলতেছি যে তুমি দেশি মুরগি দেখছো? কয় হ্যাঁ মামা দেখছি। তো কোথায় দেখছো? কয় ফ্রিজে দেখছি আর কি, বুঝছো? তা আসলে এখনকার ছেলেপেলে হচ্ছে ফ্রিজে দেশি মুরগি দেখে, মোবাইলের স্ক্রিনে সূর্যোদয় দেখে। তো এই মোবাইলের স্ক্রিনে ক্লাস দেখলে কি সমস্যা? ক্লাস দেখার সময় তখন বললো ভাই সমস্যা, বহুত সমস্যা, চোখে প্রবলেম, এই প্রবলেম। সো দেয়ার ইজ নো কাইন্ড অফ এক্সকিউজ আর গ্র্যান্টেড হিয়ার, ঠিক আছে? কোনো এক্সকিউজ গ্র্যান্ট হবে না আর কি। তো ধন্যবাদ। আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। চলতরিতের ক্ষেত্রে, আর আমি একটা হোমওয়ার্কও তোমাদের দিয়ে দিই, একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা করবা। হোমওয়ার্ক না দিলে আবেগ আসে না। আমি একটা ম্যাথ হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে। হোমওয়ার্ক, মেসওয়ার্ক যে যেখানে আছো সেখানে, বাংলা কথায় প্র্যাকটিস প্রবলেম, এটা প্র্যাকটিস করবা। সেম প্রসিডিউর,
ক্লাস বুঝতে পারলে ভালো লাগলে কমেন্টে জানাই দিবা, না বুঝতে পারলে সেটাও বলবা, কোনো সমস্যা নাই। তাহলে বুঝতে হবে, সিস্টেম ডেভেলপ করতে হবে অন্যভাবে। Okay, this is the battery 22 volt, this is the another battery with 6 volt, this is the capacitor C1, this is the capacitor C4, this is the capacitor C2, and this is the C3, and I am given the value. C1 is 8 microfarad, C2 is 10 microfarad, C3 is 4 microfarad, and C4 is 3 microfarad. ওকে, এবং তোমাদের আমি একটা হেল্প করে দিচ্ছি, দুটা জিনিস হেল্প করে দিচ্ছি। এটাকে রেফারেন্স নোট ধরবা, এটাকে রেফারেন্স নোট ধরবা, এটাকেও ধরা যাবে, কোনো সমস্যা নেই, এটাকে ধরবা। তাই যে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে আছে, এটা ধরলেও একই কথাই হবে, কিন্তু এটা বেশি সুবিধা পাবা আর কি। আর এখানে দেখো, এই যে এটা হচ্ছে আইসোলেটেড পার্ট, কারণ এই যে এই প্লেট, এই প্লেট, এই প্লেট, এই প্লেট ডিরেক্টলি সোর্সের সাথে কানেক্টেড নাই। আচ্ছা, কোশ্চেনটাই তো বলি নাই। এই পয়েন্টের নাম দিয়ে আছে এ, এটা একটা নোট। এই পয়েন্টের নাম দিয়ে আছে হচ্ছে বি। আমাদের কোশ্চেন হচ্ছে ভোল্টেজ অফ ভিএ মাইনাস ভিবি ইকাল টু হোয়াট, এটা তোমাদের প্রশ্ন। ভিএ মাইনাস ভিবি ইকাল টু হোয়াট? অ্যান্সার হবে 8 ভোল্ট। তোমরা এটা মাথায় রেখো, এটা হোমওয়ার্ক করবা, এটা জানাবা কেমন পারলা, আমার আইডিতে মেসেজ করে দিবা। আমার এই যে আইডি থেকে আমি নিচ্ছি, এই আইডিতে মেসেজ দিবা সলভ করে, ঠিক আছে ভাই? আমি ফ্রেন্ড নিতে পারবো না, আমার 5000 ফ্রেন্ড অনেক আগিয়ে হয়ে গেছে। তোমরা যে কাজটা করবে দিয়ে দিবা, সমস্যা নেই। মেসেজ যা জমা হবে তোমার ইয়েটা, আমি মেসেজ চেক করি, সমস্যা নেই, তোমরা দিয়ে দিও, প্রবলেম নেই। আমি চেষ্টা করি যতটুকু পারি ছেলেপেলেকে রিপ্লাই দেওয়ার, কিন্তু আমি খুব কম ফেসবুক ইউজ করি, যখন থাকি তখন দিই সবাইকে রিপ্লাই। আর রিপ্লাই পেতে দেরি হলে মন খারাপ করবেন না, তাহলে ভাববে ভাই সিস্টেমে নাই আর কি। তো প্লিজ লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আপনারা এটা পরে তুলে নিন ভাই, একটু পজ করে পরে তুলে নেন। কয় মিনিটে এটা আছে সেটা আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, এটা সম্ভবত 28 মিনিট 11 সেকেন্ড, কত মিনিট আছে আমি জানি না, এটা আপনারা একটু দেখে নিন আর কি, ঠিক আছে? আমি মুছে দিলাম। এবার চলেন রোধ সার্কিটের ক্ষেত্রে, অথবা এটাকে আমরা বলি আর সার্কিট, পিওর আর সার্কিট বলা হয়, বুঝছেন এগুলোকে? পিওর আর সার্কিট। সার্কিট অনেক ধরনের হয়, অনলি আর দিয়ে, অনলি সি দিয়ে, অনলি আবার আর সি দিয়ে, এলসি দিয়ে, আর এলসি দিয়ে, এই আর কি। এটার সাথে আপনাদের পরিচয় আছে, ওই যে স্বকীয় আবেশ গুণাঙ্ক, ইন্ডাকশন, ঠিক আছে? আবেশাঙ্ক, সাবেশাঙ্ক, কী সব নাম বলতাম আমরা সব, ঠিক আছে? তো ইন্ডাক্টর ওইটা আর কি, ইন্ডাক্টরের ধর্ম ওই ইন্ডাকটেন্স আর কি। তো প্লিজ লেডিস অ্যান্ড জেন্টেলম্যান চলে আসেন পিওর আর সার্কিট। এটা একটা ভোল্টেজ সোর্স। আচ্ছা, আপনারা একটু পরিচয় করে দিই। এই ভোল্টেজ সোর্সটাকে এইভাবেও লেখা যায়, এই যে এইভাবে বড় ছোট করেও লেখা যায়। এটা যদিও কোষ, একাধিক থাকলে ব্যাটারি, আচ্ছা, কোষ এবং ব্যাটারি পার্থক্য বুঝেন, কিন্তু আসল জিনিসটা বুঝেন না। কোনো একদিন বলবো যে কোষ লিখলে ইচ্ছা মতো ভোল্টেজ লেখা যায় না, বুঝছেন? যাই হোক, আমাদের বইও অনেক ক্ষেত্রে যে কেন এরকম করে আমি বুঝি না, তবে সব বই না, অনেক বই আমি দেখছি কোষ লিখে 20 ভোল্ট 30 ভোল্ট লিখছে, ইটস টোটালি রং। তো যাই হোক আর কি, অন্য এক সময় বলা যাবে। তো মূল ঘটনায় চলে আসেন। ভি ইকাল টু 10 ভোল্ট, ইটস এ ওয়ান কাইন্ড অফ ভোল্টেজ সোর্স। আরেকটা জিনিস আছে, বুঝছেন, এরকমভাবে দিয়ে যদি এরকম আপনারা দেখবেন, অক্ষরপত্র প্রকাশনের বইয়ে আছে, আবার আপনার ইয়ার বইটাতেও আছে, জাকারিয়া সেলুর বইতেও। এটার নাম কারেন্ট সোর্স, এটাকে চিনে রাখবেন। এটা কারেন্ট সোর্স, এটাকে ভোল্টেজ সোর্স বলে। ভোল্টেজ সোর্স ভোল্টেজ সাপ্লাই দেয়, কারেন্ট সোর্স হচ্ছে কারেন্ট সাপ্লাই দেয়। তো প্লিজ লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আপনারা এবার একটু দেখবেন, আমি একটু সহজ সার্কিট নিয়ে কথা বলবো। ওকে,
ঠিক আছে, আমি একটা কাজ করে দিচ্ছি। এখানে একটা কারেন্ট সোর্স দিয়ে দিচ্ছি, এই দিকে 2 অ্যাম্পিয়ার, দিস ইজ 2 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, দেখো ভালো করে দেখবা, এরকম টাইপের একটা সার্কিট দেওয়া আছে। সার্কিট দিয়ে তোমাকে যে কোনো কোশ্চেন, আমি তো বললাম রে ভাই আমাদের জিনিসই তিনটে, একটা আই, একটা ভি, একটা আর। এই চাইলে তো এর মধ্যেই থাকবে, হয় কারেন্ট কত, না হয় ভোল্টেজ কত, না হয় রোধ। আমি তোমাকে একটু, আসলে নোডাল অ্যানালাইসিস মোস্টলি ইউজ ফর ফিগার আউট ভোল্টেজ ইন এনি নোড অর এনি পয়েন্ট। আসলে যে কোনো বিন্দুর ভোল্টেজ বের করতে বললে নোডাল অ্যানালাইসিস সবচেয়ে বেশি ইফেক্টিভ। চলে আসেন, আমাকে বলা হয়েছে এই বিন্দুর ভোল্টেজ কত, এই বিন্দুর নাম দিলাম বি। বি বিন্দুর ভোল্টেজ নির্ণয় করো, প্লিজ হেল্প মি। সবাই রেডি? অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু চেক আমাদের কয়টা নোট আছে দেখি। এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এগুলো একই নোট, এগুলো একই নোট। ওই যে এদের মাঝে কিছু নাই মানে এগুলো এক নোট, কারণ এটাকে আমি ফেলে এখানে লাগাই দিতে পারবো, এটা খুলে নিয়ে যেয়ে এখানে লাগাই দিতে পারবো। তো সো এটা একটা নোট, বাট দিস ইজ সিম্পল নোট, নন এসেন্সিয়াল বিকজ অনলি 2 এলিমেন্ট, বাট দিস ইজ এসেন্সিয়াল নোট, 3 এলিমেন্ট। দিস ইজ অ্যানাদার এসেন্সিয়াল নোট, একটা, দুইটা, তিনটে এসেন্সিয়াল নোট। তো আমার দুইটা এসেন্সিয়াল নোট, এটা একটা, এটা একটা, এটাও সিম্পল নোট হবে না। তাহলে একটাকে রেফারেন্স ধরতে হবে। রেফারেন্স কোনটা ধরবো? যেটার সাথে ভোল্টেজ সোর্স আছে এবং নেগেটিভ টার্মিনাল। দেখেন এই যে এই নোটের সাথে ভোল্টেজ সোর্স, নেগেটিভ টার্মিনাল যুক্ত আছে। সো দিস ইজ দ্য রেফারেন্স নোট অ্যান্ড দিস পয়েন্ট ভোল্টেজ ইজ 0। এই পয়েন্টের আগেই শিখাইলাম, এটা 0 হলে এটা 0। এখন এই দুই বিন্দুর বিভব পার্থক্য 10, তাহলে এপার থেকে এপার গেলে এপারের ভোল্টেজের সাথে হয় এই ভোল্টেজ যোগ অথবা বিয়োগ করতে হয়। এখন যেহেতু যোগের দিকে যাচ্ছি তাই যোগ করব, বিয়োগের দিকে গেলে বিয়োগ। তাহলে 0 + 10, তার মানে এটা আলটিমেটলি 10 ভোল্টই। দিস ইজ অন অ্যানাদার 0। এখন চলে আসে এই পয়েন্টের ভোল্টেজ জানতে চাইছে। আমি ধরে নিলাম এই পয়েন্টের ভোল্টেজ, নাম দিলাম V1, কারণ এটাকে অলরেডি ভি বলেছিলাম, V1। আসেন, এই বিন্দুটার নাম দিয়েছিল বি, বাংলায় লিখতে পারেন বি বিন্দুতে অ্যাপ্লাইং নোডাল অ্যানালাইসিস, ঠিক আছে, অ্যাট বি। আগেই বলে দিছি আপনার, আগেই গত দিনই বলে দিছি। এখন দেখেন এই নোডে আগত এবং নির্গত কারেন্টগুলো সমষ্টি শূন্য। এখন আমি কি করে ধরবো কোনটা আগত কোনটা? তাই আমরা বারবার বলে দিয়েছিলাম নোডাল অ্যানালাইসিস করার সময় অলওয়েজ ধরে নেবেন কারেন্টগুলো নোড থেকে বাইরের দিকে চলে যাচ্ছে, বাইরের দিকে ধরে নিলাম। ভুল হলে নেগেটিভ আসবে, সমস্যা কি, প্রবলেম নেই। তো প্লিজ লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আপনি এবার আসেন। আমি ধরলাম এই কারেন্টের নাম একটা দিয়ে দিলাম I1, এই কারেন্ট এটা নাম দিলাম I2, এই কারেন্টের নাম দিলাম I3। তা আমরা কি লিখতে পারবো? আমরা অবভিয়াসলি লিখতে পারবো I1 + I2 + I3। ও আচ্ছা, আমি আপনারা এখন আবার এখানে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই দুটা যোগ, এগুলো বিয়োগ। আসলে আমি এগুলো কোনো চিহ্ন টিহ্ন, এগুলো আসলে বীজগাণিতিক যোগ। আমি তো I1 এর ভ্যালু দিইনি রে ভাই, I2 এর ভ্যালু তো দিইনি। যদি ওটা এই যে তাহলে ওই মানটা নেগেটিভ আসবে। আমি সবগুলোই যোগ করে দিয়ে 0 করে দিলাম। আমার কথা বুঝলেন কিনা আমি আবারও বলছি, আপনারা যেভাবে শিখেছেন বের হয়ে গেলে নেগেটিভ ধরলাম, ভিতরে ঢুকলে পজিটিভ, এরকম আমি কোনো কিছু ভাবি নাই আর কি, এইভাবে আমরা কোনো কিছু করি নাই। আমি ওভারঅল মিলে এখানে যে কারেন্টগুলো আছে I1, I2, I3 সবগুলো যোগ করে দিলাম 0। সবগুলো আমি ধরে নিচ্ছি, সবগুলো বাইরে বের হয়ে যাচ্ছে, আউটসাইড আউটসাইড আউটসাইড, এর জন্য সব একই চিহ্ন দিয়ে দিচ্ছি, একই চিহ্ন, 0 করে দিচ্ছি। প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এবার বলেন I1। বলেন তো, আমাকে লজ্জা দিবেন না, এটা একদম 9-10-এ পড়েছেন। এই বিন্দুর ভোল্টেজ V1 আর এই বিন্দুর ভোল্টেজ যদি V2 হয়, আর এই রোধটা যদি আর হয়, তাহলে এটা যদি হাই আর এটা যদি লো হয়, এদিকে যদি I কারেন্ট যায়, তাহলে I = আমি কি জানি না ওহমস ল, del V/R। তাহলে V1 - V2, দুই বিন্দুর বিভব পার্থক্যকে রোধ দ্বারা ভাগ করলে তার মধ্যে কারেন্ট পাই। তাহলে আসেন এখানে, সরি এই মানগুলো দিই নাই,
R1 R2 আর R3 মান, আমি মানগুলো ভাই দিয়ে দিচ্ছি আপনাদের। R1 এর মান 4, এটার মান 2, আমি ইচ্ছা মতো দিলাম বুঝছেন, মানে আমি জানি না আর কি, আমার ইয়ে নাই আর কি। এটাও 4 বা দেওয়া লাগে, একটা দিয়ে দিছি আর কি। 4 4 2, প্লিজ আমাকে হেল্প করেন। তাহলে এই I1 এর ভ্যালুটা কত হবে? তাহলে এই দিক থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট এদের হাই পটেনশিয়াল, তাহলে V1 এপারের ভোল্টেজ 10, তাহলে V1 মাইনাস 10, ওই যে দুই বিন্দুর বিভব পার্থক্য মানে বড় বিয়োগ ছোট করবো, বাই রুট 4 প্লাস। আসেন এই ক্ষেত্রে কারেন্ট এইদিকে যাচ্ছে, দিস ইজ হায়ার পটেনশিয়াল V1, দিস ইজ 0 ভোল্ট, দিস ইজ 4 প্লাস। এখন I3 এর মানটা, এটা একটু মজার ব্যাপার, I3 নিয়ে খুব মজা পাবেন। দেখেন তো এই কারেন্টটাই আসলে, এটা তো একই পথ, তাহলে এই পথের কারেন্টও যা হবে এই পথের কারেন্টও তাই, কিন্তু এই পথে আসলে কারেন্ট এই দিকে যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিকে যাচ্ছে, কিন্তু আমি যেহেতু, তাহলে এই কারেন্ট আর এই কারেন্টের মান সেম, কিন্তু ওই যে আপনারা বলেন একজন পশ্চিম দিকে যাচ্ছে, কিন্তু আপনি পূর্ব দিক দিয়ে, একজন পশ্চিম দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, কিন্তু আপনি বললেন ওই লোকটা পূর্ব দিকে -5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, একই কথা। তাহলে যেহেতু কারেন্টের ডিরেকশন এই দিকে, কিন্তু আমি এই I2 কারেন্টটাকে এই দিকে ধরে নিছি, ধরেই এটাকে প্লাস বানাইছি, সো এখানে আমরা খালি -0। চলেন একটু হেল্প করি। V1 মাইনাস 10, V1 মাইনাস 8 ইকাল টু 0, 4 দ্বারা লসাগু করে দিলাম। তাহলে V1 আর V1, 2V1 10 আর মাইনাস 8, এপার পার হলে 18, V1 ইকাল টু 9 ভোল্ট। আপনি এর চাইতে সহজ উপায়ে এইসব অঙ্ক সলভ করতে পারবেন না। সবাইকে ধন্যবাদ, আপনারা কমেন্ট করেন যদি বুঝতে পারেন। বুঝতে পারলে কমেন্ট করেন। ও সরি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি দেখছি, ব্লার হয়ে গেছে না, জাস্ট 1 মিনিট। আচ্ছা, কোথায় থেকে ব্লার হয়েছে আমাকে বলো, আমি আবার ঠিক করে দিচ্ছি, একটু জাস্ট ওয়েট লিটল বিট। কোথায় থেকে ব্লার হয়েছে খালি আমাকে বলো, আমি ঠিক করে দিচ্ছি। কমেন্টে জানাও, আমি ব্লারটা বলো, আমি ঠিক করে দিচ্ছি। তোমরা একটু জানাও। ও আচ্ছা আচ্ছা, শুরু থেকেই, আচ্ছা শুরু থেকেই বোঝা যায়নি, ঠিক আছে আমি শুরু থেকেই তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা লেখা ক্লিয়ার হবে, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, আমি সিস্টেমের ইরোড ঠিক করে। ভাই নেটের উপর তো, মানে এখন আমাদের নেটের ধরো যা, কি আর বলবো বলো। জাস্ট 2 মিনিট। আচ্ছা একটু ভাই একটা কমেন্ট করো তো, এখনো কি স্টিল নাও ব্লার? স্টিল ব্লার হলে আমাকে কেটে দিতে হবে।
আচ্ছা আমি একটা কাজ করছি, একটু ফিনিশিং দিয়ে আবার এগেইন দিচ্ছি, বুঝছো? ফিনিশিং আমি